গাছের পাতা থেকে শিশির ঝরা টুপটাপ শব্দ আর সকালবেলার পাখির কলরবেই মনে হয়ে যায় আমি ফেলে এসেছি আমার সেই শীতের সোনালি অতীত। গাছের পাতার উপরে কিংবা ঘাসের উপরে ঝকমক করছে সেই শিশির বিন্দুকণা, যেগুলা মুক্তদানার মতো মনে হচ্ছে, তাই না? এইটা কিন্তু আমি অতীতেও দেখেছি। প্রত্যেক শীতেই প্রকৃতি সেজেছে তার নিজস্ব রূপ দিয়ে। চারদিকে কুয়াশায় চাদরে ঘেরা থাকে, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এমনকি দূরে দেখতে পাচ্ছেন কত সুন্দর কুয়াশা। এই প্রকৃতিটা দেখতেও কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর লাগছে, কি বলেন, তাই না? এই শীতে আমি কিন্তু একটা জিনিস খুবই মিস করে গেলাম, সেটা হচ্ছে খেজুরের রস। কিন্তু আল্লাহ তাআলার অশেষ রহমত যে তিনি আমাকে নানান রকম পিঠা খাওয়ার তৌফিক দান করেছিলেন। এই জন্য আমার বাবার বাড়িতে রিজিক ছিল বলেই আমি অনেক রকম পিঠা খেতে পেরেছি এবং আপনাদের মধ্যেও শেয়ার করতে পেরেছি যে এইবার আমি বাবার বাড়িতে কি কি পিঠা খেলাম। তো পর্বে আমি আপনাদেরকে দুধ চিতই পিঠা, নারকেল পুলি পিঠা, পোয়া পিঠা খাওয়ার ব্লগগুলো দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে দইল্লা পিঠা। আমরা সচরাচর দইল্লা পিঠাগুলো এইরকমভাবেই যে বানিয়েছি মা যেরকমভাবে বানাচ্ছে ওভাবে বানিয়ে কিন্তু হাতের সাথে মুঠা করে তারপরে আমরা সিদ্ধ দিতাম। কিন্তু মা এবার এই মুঠার মধ্যে পুর দেবে, নারিকেলের পুরটা দিবে। যেরকম নারিকেল পুলি পিঠা তৈরি করেছিল মা, ঠিক ওই রকম করে এই দইল্লা পিঠাগুলোর মধ্যে পুর দিয়ে তারপরে এটাকে ভাপে সিদ্ধ দেবে। আজকে যেহেতু আমি শ্বশুর বাড়িতে চলে যাব, এই জন্য মা দইল্লা পিঠা বানানোর পরে ভাপা পিঠাও তৈরি করবে। আসলে বলতে পারেন যে আসলে এত কিছুর আয়োজন কেন? বাবা বাড়িতে গেলে মা অথবা বাবা চেষ্টা করে তার সন্তানের যত রকমের আনন্দ আছে, যত রকমের শখের জিনিস আছে, যত রকমের পছন্দের জিনিস আছে সব কিছু তৈরি করে দেওয়ার। তো আমার মা সেটাই চেষ্টা করছে। আর আমিও আমার মাকে এসেই বলেছিলাম যে তোমার উপরে কোনো চাপ দেব না, আমার যেগুলো পছন্দ তুমি শুধু সেইগুলো কোনো রকম করে আমাকে বানিয়ে খাইও। তো মা সেটাই চেষ্টা করছে। এই পিঠা খাওয়ানোর পরে আমি চলে যাব শ্বশুর বাড়িতে। আর শ্বশুর বাড়িতে কোনো রকমের পিঠার উৎসব হবে না, মানে আয়োজন ওরকম হবে না, হয় না? আর শীতকালে সবার বাড়িতেই ভাপা পিঠা, তেলের পিঠা, পুলি পিঠা, অনেক রকমের পিঠা হয়, পাটিসাপটা হয়। কিন্তু আমার শ্বশুর বাড়িতে এরকম হয় না। হয় প্রত্যেক শীতেই একবার হয়, সেটা হচ্ছে যখন আমাদের বাড়িতে মেহমান আসে ওই সময় শুধু দুধ পুলি পিঠা তৈরি করা হয়, তাছাড়া অন্য কোনো কিছু করা হয় না। সেটা তাদের হচ্ছে বলতে গেলে তাদের ট্র্যাডিশন, আমি জানি না কি। তবে আমি চেয়েছিলাম যে আমি আমার বাবার বাড়িতে যতদিন থাকবো আমি শীতের পিঠাগুলো খাওয়ার চেষ্টা করব, কারণ আমি বেশ কয়েক বছর হয়ে গিয়েছে, বিয়ে হয়ে যাওয়ার পরে বেশ কয়েক বছর হয়েছে আমি এইরকমভাবে কখনোই আমার মন চাইলেই আমি পিঠা খেতে পারিনি, মায়ের হাতের পিঠা বিশেষ করে। তো যেহেতু এইবার আমি সুযোগটা পেয়ে গিয়েছিলাম, তো আমি সুযোগটা হাতছাড়া করতে চাইনি। এই জন্য মাকে আমি বলেছি এবং মা তার সাধ্যমতো এবং আল্লাহ তাআলার অশেষ রহমতের কারণে সম্ভব হয়েছে। তো যাই হোক, আমি এনজয় করেছি আমার বাবার বাড়ির এই 10-12 দিন যে ছিলাম আমার বাবার বাড়িতে, আমি এনজয় করেছি পুরোটা। অনেকের ভাগ্যে হয়তো বা বাবার বাড়ির ভালোবাসা পাওয়া সম্ভব হচ্ছে না বা শ্বশুর বাড়িতে হচ্ছে না, তবে আল্লাহ তাআলা আমাকে যতটুকু পরিমাণ তৌফিক দিয়েছে, যতটুকু পরিমাণ আমার রিজিক রেখেছেন, আমার উপরে হেদায়েত দিয়েছেন, আমি তার উপরে সন্তুষ্ট। এবং আমি আল্লাহ পাকের কাছে দোয়া করব যে আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী এবং আমার বাবা মা, আমার ভাই বোন সকলকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে, সুখে রাখে, ভালো রাখে, সেই সাথে আমাকেও যেন সুস্থ রাখে, ভালো রাখে। অনেক কথাই বলে ফেললাম, কথার ফাঁকে অনেক ইমোশনাল হয়ে গেলাম। যাই হোক, কথায় কথায় আপনাদের সাথে ভাপা পিঠাটাও শেয়ার করা হয়ে গেল। দেখেন কত সুন্দর গরম ধোঁয়া আসছে এবং এই ভাপা পিঠা খেতে যে এত মজা, এবং সেই সাথে দইল্লা পিঠাটা আপনাদেরকে দেখিয়ে দেয়। দেখেন ভিতরে পুর, এরকমভাবে কেউ খেয়েছেন কি না জানি না, তবে আমার মা এই পিঠাটা এইবারই আমাকে ফার্স্ট টাইম করে খাওয়ালো। এটাও কিন্তু বেশ মজার ছিল, ভালোই লাগছিল খেতে এবং আপনাদের ভাইয়াও কিন্তু বেশ প্রশংসা করছিল খাবার পর। তো যাই হোক, এগুলা খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা রাতের খাবারটাও শেষ করে নেব, তারপরে আমরা রওনা হব। যেহেতু চারদিকে কুয়াশা, প্রচুর শীত পড়েছে, রাস্তাঘাটে এখন গাড়ি পাওয়াটাই দুষ্কর, আমাদের হেঁটে বাড়ি যেতে হবে।
আমি যেদিন বাবার বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আসি সেদিন কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে রাস্তা হেঁটে যেতে লাগে প্রায় 30 মিনিট। তো আজকে আমরা যেহেতু রাত হয়ে গিয়েছি এই জন্য হেঁটেই রওনা হব। দেখেন আপনাদের ভাইয়ার সামনের দিকে আর আমি হচ্ছে পিছনের দিকে, এতটাই কুয়াশা যে বা রাস্তার কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। আপনাদের ভাইয়ার হাতে 2টা ব্যাগ এবং আমি পিছনে, আমি একদম খালি মানুষ, যেহেতু আমি একটুখানি ভিডিও করতে চেয়েছিলাম এই জন্য। তো দেখেন একটুখানি দূরে গেলেই কিন্তু আপনাদের ভাইয়াকে আর চোখে পড়ানো যায় না, দেখা যায় না কুয়াশার কারণে। এবং আমি আমার আসার সময় যেই রাস্তা দিয়ে এসেছিলাম, যাওয়ার সময় কিন্তু সেই একই রাস্তা দিয়ে যাচ্ছি। তখন ছিল দিনের সময়, এখন হচ্ছে রাতের সময়, এই জন্য বোঝা যাচ্ছে না কোনোভাবেই কোনো কিছু। এই সেই ব্রিজ, যেই ব্রিজটা দিনের বেলায় দেখেছিলেন কতটা সুন্দর, আর রাত্রের বেলা দেখেন কতটা কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে যে আপনাদের ভাইয়া যে আমার সামনে আছে তাকে দেখাই যাচ্ছে না। এবং আকাশের দিকে তাকালে শুধুমাত্র আকাশের চাঁদটাকেই ভালোভাবে দেখা যাচ্ছে, তাছাড়া আশপাশের কোনো কিছুই অতভাবে বোঝা যাচ্ছে না। দেখেন একদম একদম কালো অন্ধকার। গল্পে গল্পে অনেক কথাই বলে ফেলেছি, যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে আপনারা ক্ষমা করে দিবেন, বিশেষ করে আমার কাছের লোকজন। যদি আপনাদের মনে আঘাত দিয়ে কথা বলে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভ্লগ ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ছোট্ট মেয়েটার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের দোয়ায় আমি কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছি। আমি চাই আপনারা আমার পাশেই থাকুন। আল্লাহ হাফিজ।